This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চলছে আর তার মধ্যে একজন বিএলএর মৃত্যু, আর সেটা কিনা এসআইআর এর কাজের চাপেই এমনটাই অভিযোগ তার পরিবারে। তার ব্রেন স্ট্রোক হয় এবং সেই ব্রেন স্ট্রোকের অন্যতম কারণ যেটা বলা হচ্ছে তার পরিবারের তরফ থেকে যে এসআইআর এর কাজের চাপ ছিল। বর্ধমানের মেমারিতে বিএলওর কাজ করছিলেন অঙ্গনওয়াড়ির কর্মী নমিতা হাসদা, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি, মৃত্যু হয় তার। পরিবার দাবি করছে এসআইআর এর কাজের চাপে মৃত্যু হয়েছে, এটা একটা বড় অভিযোগ। এই মুহূর্তে সরাসরি এই নমিতা হাসদার বাড়ি থেকেই আমরা আছি, আমাদের প্রতিনিধি মনোতোষ আমাদের সঙ্গে আছেন। মনোতোষ, নমিতা হাসদার স্বামীর গতকালের অভিযোগও আমরা শুনছিলাম, তিনি সরাসরি একদম এসআইআর এর কাজের চাপকেই বলছেন যে এই কারণেই তার স্ত্রীর ব্রেন স্ট্রোক এবং মৃত্যু। এখন তারা কি বলছেন, কেউ কোনো রকম যোগাযোগ করেছে কিনা, জেলা শাসকের তরফ থেকে এই নিয়ে তার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা, কি খবর? দেখো, আমরা গতকালই কিন্তু পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েস রানীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছিলেন যে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে এবং কী কারণে মৃত্যু দেখা হবে জানা হবে, কিন্তু এখনও পর্যন্ত পরিবার যেটা বলছে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কেউ যোগাযোগ করেনি। এবং তাদের যেটা অভিযোগ যে বারংবার কিন্তু ওই বিডিও অফিস থেকে চাপ আসতো যে তিনি কতগুলো ফর্ম ফিল আপ করেছেন, এখনও পর্যন্ত হয়নি, কারণ একটা চাপ ছিল। সেই চাপের কারণেই কিন্তু তার শরীর খারাপ করে তিনি অসুস্থ হয়ে পড়েন, তার ব্রেন স্ট্রোক হয়। এই মুহূর্তে তার স্বামী নমিতা হাসদার স্বামী মাধব হাসদা আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো একবার। কি মানে কি বারবার ফোন আসতো, চাপ ছিল? বারবার ফোন আসছিল, 1.5 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর চাপ আসছিল, আর বলছে কি করছেন, কাজ করছেন না। তো এবার ওর ব্রেনে চাপ পড়ছিল, আর কাজেও কোনো গাফিলতি দেয়নি, প্রচুর কাজ করছিল। এবার সন্ধে পর্যন্ত কাজ করার জন্যে ওর ব্রেনে এত প্রেশার এলো, তো অজ্ঞান হয়ে গিয়েছিল। তো অজ্ঞান অবস্থায় কানলা হসপিটালে নিয়ে গেলাম, ওখানে ভর্তি করলাম। ওখানে ভর্তি করার পর ও রাত্রে মারা যায়। জেলা প্রশাসন থেকে কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, না, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ কেউ করেনি। হ্যাঁ, অতিরিক্ত চাপের কারণেই ওর কোনো কিছু রোগ ছিল না, কিচ্ছু নয়, নর্মাল মানুষ। শুধু ওইটাই চাপ, খালি বলছিল যে আমাকে খালি বলছে যে 70% 80% করতে হবে, এই পার্সেন্টেজ দেখাচ্ছে, আর বলছে যে এইরকম আমাকে কাজ করতেই হবে। এই কারণে আমার ধারণা ব্রেন করলো আর কি, চাপ নিল প্রচুর। ওই তো হসপিটালে নিয়ে গেলাম, ওখানে বললো ব্রেন স্ট্রোক হয়ে গেছে, মাথায় যদি রক্ত উঠে যায় তাহলে কিছু করার নেই। এরকম ওনার হচ্ছে না, ও নিজে বলছে যে সবাইকার দেখছি সাদা, আমারটা লাল, এইরকম। যাই হোক, ওই বিষয়গুলো কিছু জানা নেই। তাহলেও মোবাইলে দেখছি ওটা লাল আছে, বলছে আমারটাকেও সাদা করতে হবে। এই কারণে ও খুব চাপ নিয়ে নিয়েছিল যে আমাকে তাহলে একটু কাজ করতে হবে বলে এইরকম ফর্ম বিলি করতে করতে এরকম হয়ে যায় আর কি। তো উনি এর সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি সেন্টারটাও তো চালাতেন? হ্যাঁ, অঙ্গনওয়াড়ি সেন্টারটা চালিয়ে এবার এই বেরিয়ে যেতেন ফিল্ডে। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে হতো? এই অঙ্গনওয়াড়ি সেন্টারে 7:30 থেকে 11টা। আচ্ছা, ওখানে ডিউটি করে আবার বিলি করতে বেরোলো। এবার খাবার টাইম পর্যন্ত পাচ্ছিল না, এমন অবস্থা। কটা পর্যন্ত ফর্ম বিলি করতে? কটা পর্যন্ত? 4:30 5টা পর্যন্ত। সন্ধ্যে ওই সূর্য ডুবছে তখনও দেখছি বিল্লি করছে। হ্যাঁ, এবার তার সত্ত্বেও উপর থেকে প্রচুর চাপ আসছিল, মানে বলছিল যে একটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু বিএলওদের এই নিয়োগ করা, বিএলওদের ওপরে বেশি চাপ দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হুমকি আসছে, এরকম নানান অভিযোগ বা বিতর্ক যখন তৈরি হয়েছিল আগেই, এখানে একটু নমিতা হাসদার স্বামীকে একটু যদি তার কাছে জানা যায় যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, সে শাসক দল হোক, বিরোধী দল হোক বা অন্য কোনো কেউ কি যোগাযোগ করেছেন? প্রশাসনের বাইরে কেউ কি যোগাযোগ করেছেন আলাদাভাবে? দল দিয়ে খবর দিল। আচ্ছা, প্রশাসনের বাইরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, ধরুন তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা সিপিএম, কোনো রাজনৈতিক দল? না, কোনো রাজনৈতিক দল আসেনি। কেউ যোগাযোগ করেন? কেউ যোগাযোগ করেন। কেউ খোঁজ নিতে বা জানতেও আসেনি? না, কেউ যোগাযোগ করেন। বিভিন্ন সময় অভিযোগ আছে যে ধরুন বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে বা বিএলওরা ঠিক মতো কাজ করছে না, সেরকম অভিযোগ কিছু নেই। না, খোঁজ খবর কেউ নেয়নি এখনো পর্যন্ত, সেরকম কেউ আসেনি। আপনারা এখন কি চাইছেন? আমি চাইছি এটা একটা যা হোক কিছু, যেটা করলে ভালো হয় আর কি, সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আর কি।
দেখো এখনো পর্যন্ত কিন্তু যেটা পরিবার জানাচ্ছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি, এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কেউ কোনো রকম যোগাযোগ পরিবারের সঙ্গে করেনি। এবং পরিবার যেটা বারবার দাবি করছে যে অতিরিক্ত চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং যে কারণেই তার মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা দাবি করা হচ্ছে। ধন্যবাদ। মূলত আমাদের প্রতিনিধি সরাসরি নমিতা হাসদার স্বামীর সঙ্গে কথা বলছিলেন এবং বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় তিনি বললেন। যে এক তো তার শুরু থেকেই অভিযোগ যে এসআরের কাজের চাপে তার স্ত্রীর ব্রেন স্ট্রোক এবং সেখান থেকেই মৃত্যু, এই অভিযোগ তার রয়েছে। দ্বিতীয়ত যেটা তিনি বলছেন যে প্রশাসনের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি এবং কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তার সঙ্গে কথা বলেননি। কিন্তু এই ঘটনার পর প্রতিক্রিয়া আমরা পেয়েছি বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক দলের তরফ থেকেও প্রতিক্রিয়া এসেছে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তিনি কি বলছেন এবং শ্রমিক ভট্টাচার্য তার কি প্রতিক্রিয়া রয়েছে, বিজেপি রাজ্য সভাপতি শুনুন। নির্বাচন 2-2.5 মাসের মধ্যে বলছে করতে হবে। আরে ফর্ম ছেপে আসেনি, বাংলা ফর্ম ছেপে আসেনি, বিএলওদের বলা হচ্ছে সারাদিন ঘুরে বেড়াও। ফলে এই ধরনের, তার মধ্যে বিজেপির রাজনৈতিক চাপ, এই করতে গিয়ে সাধারণ নাগরিকরা যেমন অস্তিত্বের সংকটে পড়ছেন, আবার বিএলও যারা তারাও একটা চাপে পড়ে যাচ্ছেন। আর জাতীয় নির্বাচন কমিশনটা একটা যমরাজের দপ্তরের ভূমিকা পালন করছে। প্রেশার কে দিয়েছে আমাদের জানেন। প্রত্যেকজন বিএলএর ক্ষেত্রে কটা বাড়ি পড়ে আপনারা একটু হিসাব করে নিন, আর ভোটার কত এক একটা বুথ প্রতি। প্রেশার যারা দিচ্ছে উত্তর তারা দিতে পারবেন। আমরা কোনো প্রেশার, আমরা তো বহু জায়গায় কাছে পৌঁছতে পারছি। গেলেই 12 জন তৃণমূল বলছে এসআইআর হতে দেবো না, তৃণমূল সব জায়গায় ক্যাম্প খুলে বসে রেখেছে, গ্রামের মধ্যে ক্যাম্প করছে, থ্রেট করছে। কত মানুষ অত্যাচার সহ্য করবে। অনেক বিএলএ তো আমাদের কাছে অসহায়তা প্রকাশ করছে যে কাল থেকে না বেরোবো, বাড়ি বাড়ি যাবো। বলে আপনাদের যেতে হবে না, আমরাই করে দিচ্ছি। তো এই পরিস্থিতি বাংলার অন্য কোনো জায়গায়, দেশের অন্য জায়গায় নেই, পশ্চিমবঙ্গে আছে। এটা সৌভাগ্য কি দুর্ভাগ্য জানা নেই, তবে নির্বাচন কমিশন আশা করি কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ব্যবস্থা নেবেন, কারণ আমরাও কমপ্লেন করেছি। আর এদিকে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠে এসেছে। এই এসআইয়ের আতঙ্কেই আত্মহত্যার চেষ্টার অভিযোগ এমনই দাবি করা হচ্ছে। ধনেখালিতে শিশু কন্যাকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টার অভিযোগ। শিশু আর মা এসএসকেএমে ভর্তি রয়েছেন। খবর পেয়েই মহিলার বাড়িতে যান ধনেখালি তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। আত্মহত্যার চেষ্টা করেছেন এসআইয়ের আতঙ্কে, এমনটা দাবি করা হচ্ছে। এসআইয়ের যে এসআইয়ের ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে, এবার মানে ও পায়নি। অ্যাকচুয়ালি ও যখন পায়নি, ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুরবাড়িতে, ফর্মটা তোর শ্বশুরবাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুরবাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুরবাড়ির 4-5 বছর কোনো মানে আমরা রিলেশন, মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যাওয়া আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। মেয়ে আমার বাড়িতেই থাকে, তা মেয়ে আমাকে প্রশ্ন করলো যে বাবা তাহলে তোমাদের ফর্ম বেরিয়েছে, আমার তো ফর্ম এখানে দেবে না, তাহলে আমার বাড়িতে কিন্তু এনে দিতে হবে। এমন ঠিক আছে, তাহলে এনে দেবো, 2-4 দিন যাক, এত তো তাড়াতাড়ি নেই, আমার কাজটা একটু হালকা করে নিই, তারপরে আমি এনে দেবো। হ্যাঁ, এবার বললো তাহলে তোমরা যদি কাজের করো তাহলে আমি কালকে যাব বলে সকালবেলা কাপড় চোপড় পরে মেয়ে আর নাতনিকে নিয়ে বেরিয়েছে। বেরোনোর পর আমরা যথারীতি মাঠের কাজে চলে গেছি। কাজে যাওয়ার পর ওরা মোটামুটি 9:30 সাড়ে 9টা নাগাদ আমার মাঠেতে খবর গেছে। আমি মাঠে ছিলাম, দেখো যে এই ছোটো ছোটো ছেলেরা আমাকে ডাকতে গেছে, দাদু চলো পিসিমণি বিষ খেয়েছে। আমি বিষ খেয়েছে কেন রে? বিষ খাওয়ার তো কারণ নেই, কারণ আমার তো বাড়িতে কোনো কিছু হয়নি। ওই খালি এই কথাটাই হয়েছে যে ওই এসআইআরের যে ফর্মটার জন্য নাম। এবার ওকে আনতে গেলে হরিপাল থানায় ওখানে বিয়ে হয়েছে। আর আমার হচ্ছে জেঞ্জুর রায়পুর। আর আমার বাড়ি হচ্ছে ধুনিয়াখালী ব্লক, পূর্ব বনপুর, আমার ধনেখালি থানা। তা এসে দেখছি আমি আসার আগে আমার পাশের একটা ভাইপো বৌমা ওরা টোটোয় করে তুলে নিয়ে ধনেখালি হসপিটালে ভর্তি করে। আমি তারপরে মাঠ থেকে নামিয়ে যাই।
যে এখন এসে দেখছি যে এখন এফআইআর করে দিয়েছে। আমার সবার চেয়ে মেয়েটাকে আমি বুঝিয়েছি, তো তুই চিন্তা করতে হবে না, তারা যদি তাড়াতে হয় আমাকে আগে তাড়াবে। আমি রেল লাইনের বাস করি, রেল লাইন মানে না হবে না তো, হবে না তো। হ্যাঁ সেইটাই, ও তো মাথায় কি ঢুকালো আমি বুঝতে পারিনি। বিজেপির নেতারা যেভাবে আজকে একটা বার্তা ছড়াচ্ছে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, যার কাগজ নেই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই যে প্যানিকটা, এই প্যানিকটা সারা বাংলা জুড়ে দেখছেন যেভাবে আত্মহত্যা করছে। কারণ তারা ধরে নিয়েছে আমার যখন কাগজ নেই তাহলে আমাকে মনে হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে। কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে, 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুইসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এইসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই। এসআইআর ফর্ম বিলি নিয়ে ফের বিতর্কে এক বিএলও, কি না মন্দিরে বসে তিনি ফর্ম দিচ্ছেন, এই অভিযোগ উঠেছে হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকা। অভিযোগ চাঁদরা 103 নম্বর বুথের বিএলও ভোটারদের বাড়ি যাচ্ছেন না, মন্দিরের ভেতরে বসে ফর্ম বিলি করছেন। প্রতিবাদ জানান বিজেপির মণ্ডল সভাপতি, আর এরপর তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা ধাক্কাধাক্কি বিজেপি কর্মীদের। অভিযোগ অস্বীকার করেছেন বিএলও। 3 নম্বর শ্রীপুর বলাগড় অঞ্চলে যেখানে বিএলও 2 এ বিএলওর বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল, এখানে শাসক দলের একজন প্রতিনিধি প্রধানমন্ত্রী সে এখানে এসআইআর ফর্ম বিলি করছে আর কি ভুল করছেন। আমরা কোন অর্ডার থাকতে পারে না, জনপ্রতিনিধি বাড়ি বাড়ি যেতে হবে, ভুল পূজা করবেন না। গায়ে দিচ্ছেন কেন? সকালবেলায় খবর পাই যে এসআইআর ফর্ম বিলি হচ্ছে একটা স্কুলের সামনে মন্দির থেকে। ফর্মটা কে বিলি করছে? শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের 103 নম্বর গ্রাম পঞ্চায়েতের আর সদস্যার স্বামী বিশ্বরূপ প্রামাণিক, ওর নেতৃত্বে ওইখানকার সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এখন আর একই বৃন্তে 2টি কুসুম না, একই বৃন্তে 3টি কুসুম, ওরা একত্রিতভাবে বিজেপিকে আটকানোর জন্য একটা পরিকল্পনা করেছে। আমি সশরীরে আমার যে দলীয় প্রার্থী বিএলএ 2 আছে তাকে নিয়ে, সুকান্ত বারিককে নিয়ে আমি ওই স্থানে হাজির হই এবং আমি ওনাকে জিজ্ঞেস করার পরে ওইখানকার যারা শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূল বিশ্বরূপ প্রামাণিকের নেতৃত্বে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে আক্রমণ করে আর কি। এখানে বিএলওর সাথে যেটুকু আমাদের সিপিএমের আছে, কংগ্রেসের আছে, টিএমসির আছে, আমি টিএমসির, আমার বিজেপিরও আছে। তো এখানে এসে আমরা সবাই মিলে বসে শটিং করছিলাম, ঠিক আছে, শটিং করছিলাম। এইবারে যখন শটিং করছি, পাড়ার 1-2 লোক এখান থেকে যাচ্ছে, বলছে আরে আমারটা দিবি না, আলহামদুলিল্লাহ দাঁড়াও বসে শটিং হোক তারপরে। হ্যাঁ আমি শটিং করছিলাম, এবার একটু বাড়ি বাড়ি ঘুরবো, ওরা পরিবারগুলোকে চেনে, আমি তো চিনি না, যেগুলো চিনি আমি সব দিয়ে দিয়েছি। এখানে দিয়েছেন, এটা কি নিয়ম সত্যি কি আছে দেয়া যায়? না নিয়ম তো নেই, আমি তো সেভাবে বসিনি, আমি জাস্ট শটিং করতে বসেছি, ওদের হেল্প ছাড়া শটিং অসম্ভব। আমি কারণ গ্রামের বউ, অত পরিধি আমার নেই, আবার আমি বাড়িও থাকি না, মানে আমি চাঁদরা পাড়াতেও থাকি না।